সংকটের মধ্যে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব পেট্রোবাংলার। মূল্যস্ফীতিতে চাপ বাড়ার শঙ্কা, টেকসই সমাধানে দেশীয় উৎপাদনে জোর। দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে ধর্ষণ ও হত্যা, সাজা মাত্র 1.5 থেকে 2 ভাগ মামলার। বিচারে গতি বাড়াতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের চিন্তা। বাংলাদেশিদের ভিসা সমস্যা কাটেনি, বিপাকে আমিরাত প্রবাসীরা। ভুয়া কাগজপত্রই বড় কারণ, শিগগিরই সমাধানের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। খলিল সার্জিও গড় বৈঠকে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদারে ইতিবাচক আলোচনা। রোহিঙ্গা ইস্যুতে মার্কিন সহায়তা অব্যাহত রাখার আহ্বান। বরিশাল সিভিল সার্জনের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে স্থবির প্রশাসনিক কার্যক্রম, সেবা নিয়ে অনিশ্চয়তা। রান্নাঘরে গ্যাস নেই, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। দেশজুড়ে যখন সংকট চরমে, ঠিক তখনই গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাড়বে বিদ্যুৎ উৎপাদন ব্যয়, পরিবহন খরচ এবং মূল্যস্ফীতির চাপ। তাদের মতে মূল্য বৃদ্ধি নয়, সংকটের টেকসই সমাধানে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো, সিস্টেম লস কমানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়া দরকার। তীব্র গ্যাস সংকটে ভুগছে দেশ। সিএনজি স্টেশন থেকে শুরু করে শিল্প, বাসাবাড়ি সব জায়গায় গ্যাসের জন্য হাহাকার। এমন সংকটের মধ্যেই জ্বালানি মন্ত্রণালয়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম ঘনমিটার প্রতি 16 টাকা থেকে বাড়িয়ে 25 এবং যানবাহনে ব্যবহৃত সিএনজি 43 থেকে বাড়িয়ে 65 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। গ্যাসের দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন ব্যয় এবং পরিবহন খরচ বাড়বে, এর ফলে বাড়বে মূল্যস্ফীতি, শঙ্কা বিশেষজ্ঞদের। এখন যদি আবার গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে তো সেটা বিদ্যুৎ উৎপাদন খরচকে বাড়াবে, ফলে আবার বিদ্যুতের ট্যারিফ বাড়ানোর জন্য একটা চাপ তৈরি হতে পারে। সেটা তো ইনফ্লেশনের উপর ইম্প্যাক্ট ফেলবেই, সেই সাথে প্রোডাকশন কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, সব ধরনের জায়গাতে এটার সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট পড়বে। মূল্য বৃদ্ধির এই জায়গা থেকে আমরা আসলে বেরোতে পারবো না, স্থায়ী ভালনারেবিলিটি তৈরি হয়ে যাচ্ছে আমাদের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, চুরি অপচয় বন্ধ না করে ব্যর্থতার দায় গ্রাহকের উপর চাপাচ্ছে সরকার। যেখানে সব জায়গাতেই সিস্টেম গেইন হচ্ছে, লো প্রেসারে গ্যাস দিলে প্রেসার কম গ্যাস দিয়ে বেশি বিল করা হয়, তাহলে কি ধরনের মানে লস সেখানে হয়েছে। অবৈধ কানেকশন একদিকে কাটা আরেকদিকে লাগানো হয় এবং সেখানে অবৈধ কানেকশন দিয়ে যে কালো বাজারে গ্যাসের ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে প্রতিরোধ করতে পারিনি। সংকট সমাধানে অভ্যন্তরীণ উৎস থেকে উৎপাদন বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে ধর্ষণ এখন যেন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের চেষ্টা বা ধর্ষণের পর হত্যা ঘটেই চলেছে। বিচারের দীর্ঘসূত্রতা এই ব্যাধির বিস্তারে বড় ভূমিকা রাখছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কারণ পরিসংখ্যান বলছে মাত্র 1.5 থেকে 2 ভাগ মামলার সাজা সম্পন্ন হয়েছে, আর সব ঝুলছে। আবার খুব আলোচিত না হলে মামলায় গতিও পাচ্ছে না। সন্তান মানুষ করে কত কষ্ট বাপ মা, কেউ কি চায় যে এইভাবে সন্তানটা মারা যাক। যে বয়সে হেসে খেলে কাটানোর কথা, তখনই পৈশাচিক থাবা। কুমিল্লার তনু, মাগুরার আসিয়া বা রাজধানীর সামিয়ার মতো কোমল প্রাণগুলো শিকার হলো চরম নিষ্ঠুরতার। অকালে জীবন দিতে হলো তাদের। 11 বছরে ভিটে মাটি বেচে নিঃস্ব তনুর পরিবার। আর রায়ের 5 মাস পেরোলেও ফাঁসি কার্যকর না হয় আসিয়ার মায়ের সঙ্গী কেবলই চোখের জল। ফাঁসির রায় হইলো কিন্তু কার্যকর তো এখনো হইলো না। তারা এখনো দুনিয়ার আলো দেখতেছে, সবকিছু করতেছে, কিন্তু আমি তো আমার আসিয়ারে পাইনি ফেরত। আজকে যদি সঠিক বিচার করতো সরকার, তাহলে হয়তো মনে হয় আর কোনো শিশু এরকম মারা যেত না।
সাধারণ ধর্ষণের মতো ঘটনাগুলোতে কেবল গণমাধ্যম বা সামাজিক চাপ তৈরি হলেই নড়েচড়ে বসে রাষ্ট্রযন্ত্র। তাই সব ঘটনার নিয়মিত তদারকি ও দ্রুত বিচারের মাধ্যমেই এই অপরাধের লাগাম টানার তাগিদ আইন বিশ্লেষকদের। ইজ্জতহানি, সম্ভ্রমহানি এটা অন্য কোনো অপরাধের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, কিন্তু যে ঘটনা ঘটাচ্ছে তার সাথে আবার কোনো লজ্জা শরমের ব্যাপারটা আমরা জড়াচ্ছি না। বিচার ব্যবস্থার মধ্যেও যদি কোনো উদ্যোগটা আসে, এখানে সব পক্ষকে সম্মিলিতভাবে এখানে এক জায়গায় এনে তারপর কাজগুলো করা দরকার। এটা মনে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া যেতে পারে, নারী শিশু মন্ত্রণালয় থেকে নেওয়া যেতে পারে, আইন মন্ত্রণালয় থেকে নেওয়া যেতে পারে। আইনে 180 কার্যদিবসের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত শেষে বিচার শুরুর বাধ্যবাধকতা থাকলেও পরিস্থিতি ভিন্ন। প্রায় 47 লাখ বিচারাধীন মামলার বিপরীতে মাত্র 2000 বিচারক থাকায় দশকের পর দশক ঝুলে থাকছে বিচারের কাজ। 10 বছর আগের মামলা এখন শুনানি হচ্ছে, তাহলে এখন যেই মামলাগুলো আসবে সেটা হয়তো আরো 10 বছর 12 বছর পরে স্বাভাবিক প্রক্রিয়ায় হলে। মামলার সংখ্যার তুলনায় বিচারকের সংখ্যা এত কম, 7 দিন 24 ঘন্টা করলেও এই লক্ষ লক্ষ মামলা শেষ হবে না। মামলা অনুপাতে তো বিচারক নিয়োগ দিতে হবে। মানবাধিকার কর্মীর মতে সাধারণত ভয়, সামাজিক ভীতি আর প্রভাবশালীদের চাপের মুখে অধিকাংশ ঘটনা আদালতেই পৌঁছায় না। কঠিন যে একটা বার্তা যাবে যে এই ধরনের অপরাধ করে কেউ পার পাবে না, সেটি আসলে সেইভাবে সেই বার্তাটি যেতে পারছে না বা যাচ্ছে না। শক্তি প্রয়োগ করে সমঝোতা করুক আর অর্থ দিয়ে সমঝোতা করুক, সেটি মূলত বিচার প্রক্রিয়ায় একটা বড় ধরনের দুর্বলতা বা বাধা হয়ে আসছে। এমন বাস্তবতায় বিচারিক গতি বাড়াতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও প্রক্রিয়া ঢেলে সাজানোর প্রতিশ্রুতি সরকারের। দীর্ঘসূত্রিতার ব্যাপারটা আমরা অ্যাড্রেস করেছি ইতিমধ্যেই। আপনার বিশেষ শিশুর প্রতি সহিংসতা, নারী ও শিশুর প্রতি সহিংসতার ট্রাইব্যুনাল নামে আরেকটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আমরা এখানে বিশেষ পিপিও দিচ্ছি এই মামলাগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করায়। অপরাধ বিশেষজ্ঞ বলছেন, বিচারের দীর্ঘসূত্রতা আর সাজা না হওয়ার সুযোগে অপরাধীরা আরও দুঃসাহসী হয়ে উঠছে। যত মামলা হয় শিশু ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ড, এর মামলাগুলোর মধ্যে মাত্র 2% মামলা 5 থেকে 10 বছরের মধ্যে সেটা বিচার সম্পন্ন হয়। এই প্রেক্ষাপটে যে কার্যকর করা যাচ্ছে না বা আমাদের দেশে আমরা করতে পারছি না, এটাই এই ধরনের অপরাধ মনস্ক ব্যক্তি যারা রয়েছে তাদের এই ধরনের অপরাধ করার ক্ষেত্রে তারা প্ররোচিত হয় বা প্রভাবিত হয়। দুর্বল তদন্ত, আইনের জটিল সব ফাঁকফোকর দিয়ে বাইরে থাকছে বেশিরভাগ অভিযুক্তরা। জ্যামিতিক হারে বাড়তে থাকা ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ন্ত্রণে দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করার তাগিদ বিশ্লেষকদের। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। উত্তাল সময়ের পর বাংলাদেশে নির্বাচিত সরকার এসেছে প্রায় 6 মাস, তারপরও ভিসার সমস্যা কাটছে না। বৈদেশিক মুদ্রা আসার অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাতে এখনও বন্ধ ভিসার দুয়ার। ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, পর্যটক এবং শ্রম 2 ভিসার ক্ষেত্রেই এক অবস্থা। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, এই বিষয়ে কাজ করছে তার সরকার। 2024-এর 5ই আগস্টের পর দীর্ঘদিন বন্ধ ছিল ভারতের ট্যুরিস্ট ভিসা। নির্বাচিত সরকার আসার পর 25শে জুন স্বাভাবিক করা হয় ভারতীয় ভিসা। We are resuming our normal visa applications for tourist visas. কিন্তু এখনও বন্ধ দক্ষিণ এশিয়ার অনেক দেশের ভিসা। ভিয়েতনাম সম্পূর্ণ বন্ধ। ইন্দোনেশিয়ার ভিসা পাওয়া এখন অত্যন্ত জটিল। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের ভিসা পাওয়া আগের চেয়ে দুরূহ। ইউরোপের দেশগুলো তো আগে থেকেই কঠোর অবস্থানে। তবে সবচেয়ে সংকট দেখা দিয়েছে আরব আমিরাতে। ট্রানজিট ছাড়া দেশটির সব ভিসা বন্ধ। প্রায় 6 বছর ধরে আরব আমিরাতে আছি। আমার কোম্পানিও সব কিছু ঠিক আছে। আমি হঠাৎ করে গত 2 মাসে দেশে আসার পর গত 22 তারিখে দেখলাম আমার ভিসাটা অটো ক্যান্সেল হয়ে গেছে। আমি যখন চিটাং এয়ারপোর্টে গেছিলাম তখন আমি শুনতেছি আমার ভিসা অটো ক্যান্সেল হয়ে গেছে। ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, ভুয়া কাগজপত্রের কারণেই এই দুরবস্থা। এটা যে শুধু ট্যুরিস্টের ক্ষেত্রে তা না, যেমন আমাদের দেশের যারা ওয়ার্কাররা বিভিন্ন ভিসা নিয়ে যায়, এটার সংখ্যাটাও কিন্তু আমরা দেখেছি 1.5-2 বছর ধরে অনেকখানি কিন্তু এটা কমে এসেছে। একদিকে জনসচেতনতা ক্রিয়েট করা, অন্যদিকে সরকারকে যারা এইসবের কাজের সাথে জড়িত স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসে এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, কতখানি কমিয়ে আনা যায়, প্লাস যারা এইসব ক্ষেত্রে যারা লোক পাঠাচ্ছে তাদেরকেও কিভাবে ট্রেন আপ করে স্ক্রুটিনি করা, এই সবগুলো জিনিস আসলে সরকারের উচিত যে প্রপার একটা পলিসি ডেভেলপ করে সেভাবে এগিয়ে যাওয়া। বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ শুরু করেছে সরকার, দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। যেমন আরব আমিরাত, মালয়েশিয়া, এইসব দেশগুলোতে ভিসার বন্ধ আছে।
এবং বন্ধ থাকার বিবিধ কারণ আছে। ভিসার সমস্যা যাতে দ্রুত সমাধান হয়, ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মধ্যপ্রাচ্য এবং সহ বিভিন্ন দেশগুলোতে যে ভিসার সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধানে কিন্তু আমরা কাজ করছি। অচিরেই অনেক সমস্যা মিটে যাবে প্রত্যাশা তার। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক জোরদারে বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠকের পর এমন মতই জানিয়েছেন দুজন। খলিলুর রহমান আরও জানান, ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্কের অভিমুখ খুবই ইতিবাচক। রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বানও জানান পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক, নতুন সরকারের নতুন কূটনৈতিক কৌশল, এসব বুঝতেই ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফর বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় নেমে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। তবে গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি তিনি। যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিভিন্ন দিক আলোচনা করেছে। পরে দুজনের বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমান বলেন, স্বল্প সময় হলেও দুদেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়েই আলোচনা হয়েছে। স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। উই ডিসকাসড অ্যাবাউট জেনারেল ওয়ে ফরওয়ার্ড। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু আলোচনা হয়নি তাই উদ্বেগও নেই। এই অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ বা টেনশন কি আছে? আমি চীন এবং ভারতকে এই বিষয়ে কোনো আলোচনাই হয় না, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দিন থেকেই ঢাকার সম্পর্ক ভালো উল্লেখ করে তিনি বলেন, সম্পর্কের অভিমুখ ইতিবাচক। আগের সরকারগুলোর সাথে তার থেকে এখানকার গুণগত ডিফারেন্সটা কি, সেটা নিয়ে কোনো আলোচনা? আগের সরকার বলতে যদি ইন্টারিম গভর্নমেন্ট বোঝান, তাহলে পরে সেই সম্পর্কে ধারাবাহিকতা আছে। আমাদের সম্পর্কের অভিমুখ অত্যন্ত ইতিবাচক এবং আগামীতে আমরা এটার উপর বিল্ড করব। বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি কেনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দেন সার্জিও গোর। জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক জোরদারে যৌথভাবে কাজ করার বিষয়ে অনেক ইতিবাচক আলোচনা হয়েছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন, সরকারের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ সহ নানা দাবিতে আগামী 5ই আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনের সামনে ব্রিফিংয়ে তথ্য জানান জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার ব্যাংকিং খাত সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ করছে এবং প্রকৃত সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের পথে এগোচ্ছে। তার দাবি, বর্তমান সরকার মানুষের অধিকার রক্ষায় ব্যর্থ। এ সময় হবিগঞ্জ ও সিলেটের সাম্প্রতিক ঘটনা অতীতের ফ্যাসিবাদের পুনরাবৃত্তি বলেও শঙ্কা জানান তিনি। দাবি জানান, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার। আজকে হাহাকার অবস্থা, ঘরে চুলা জ্বলে না, গ্যাসের সংকট, এর আগে তেলের সংকট ছিল, এরপরে চাঁদাবাজি, দুর্নীতির মহোৎসব, দলীয়করণ ইতিহাসের সব রেকর্ড ম্লান করে দিয়েছে। দ্রব্যমূল্য, দলের পদ পদবীধারী লোককে এখন অ্যাডমিন ক্যাডারে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, তাদেরকে আবার এখানে এনে একটা নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি করা হচ্ছে। আর ব্যাংকিং খাত তো আপনারা জানেন, অর্থনৈতিক সংকট দিন দিন বাড়তেছে, দ্রব্যমূল্য দিন দিন অনেক বেড়ে গেছে। টানা কয়েক মাস মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে কমানো হলো নীতি সুদ হার। এমন সিদ্ধান্তের ফলে অর্থনীতির স্বাভাবিক গতির উল্টো পথেই হাঁটল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, গত মার্চে মূল্যস্ফীতি ছিল 8.71%। এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় 9.04%, আর মে মাসে আরও বেড়ে হয় 9.4%। অর্থাৎ টানা 2 মাস ধরে মূল্যস্ফীতি 9%-এর উপরে আছে। এটি সরকারের লক্ষ্যমাত্রার অনেক উপরে। এমন পরিস্থিতিতেও কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদ হার 10% থেকে কমিয়ে 9.50% করেছে। একই সঙ্গে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি বা SLF রেট কমিয়ে 11% নির্ধারণ করা হয়েছে। তবে SDF রেট অপরিবর্তিত রাখা হয়েছে 7.50%। নতুন নীতি সুদ হার আগামী 2রা আগস্ট থেকে কার্যকর হবে। বরিশালে সিভিল সার্জনকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে জেলার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রশাসন।
কয়েকদিন ধরেই তালাবদ্ধ সিভিল সার্জনের কার্যালয়। এতে প্রশাসনিক কার্যক্রম ও স্বাস্থ্যসেবায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। এর আগে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে ঘিরেও আন্দোলনের মুখে তার পদায়ন বাতিল করেছিল স্বাস্থ্য বিভাগ। কয়েকদিন ধরে তালাবদ্ধ বরিশাল সিভিল সার্জনের অফিস। শিক্ষার্থীদের টানা বিক্ষোভে স্থবির দাপ্তরিক কার্যক্রম। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সদ্য পদায়ন হওয়া সিভিল সার্জন ডাক্তার মনিরুজ্জামানের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তার অপসারণ দাবি করে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। আমাদের জুলাই যদি আমরা আহত চিকিৎসা সেবা আমাদের প্রয়োজন, সেই পদক্ষেপ ওনার কাছে নাই। উনি আমাদের বিসাইডে কাজ করছে। আমাদের দাবি একটাই, ওনাকে বরিশাল থেকে অপসারণ করিয়ে একজন সৎ এবং যোগ্য ব্যক্তিকে এখানে বসাতে হবে, যার মাধ্যমে আমরা ভালো একটা সেবা পাবো। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। যতদিনে এটা চূড়ান্ত সিদ্ধান্ত না আসবে, আমরা ততদিনে এই অবস্থান কর্মসূচি পালন করব। আমরা আজকে তাদেরকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, যেটা আজকে শেষ হয়ে যাবে। এর মধ্যেও যদি আমরা কোনো প্রতিকার না পাই, আমরা এর থেকে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। অভিযোগ অস্বীকার করেছেন সিভিল সার্জন ডাক্তার মনিরুজ্জামান। তার দাবি, অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। কেন করছে, কি করছে, কাদের ইন্ধনে করছে, এটা আমার জানা নেই। এটা গভর্নমেন্ট অর্ডারের, হায়ার অথরিটি অর্ডারের বিরুদ্ধে তাদের কি ইন্টেনশন, এটা আমি বুঝি না। এটার কোনো সত্যতা নেই। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর দিনের পর দিন বন্ধ থাকায় প্রশাসনিক কার্যক্রম ও জনসেবা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত সংকট সমাধানের পরামর্শ সচেতন মহলের। দুর্নীতি থাকতে পারে, অনিয়ম থাকতে পারে এবং সেটা তদন্ত সাপেক্ষের ব্যাপার থাকবে। এই যে বর্তমান সরকারের যে একটা প্রশাসন কাঠামো, এটা ভেঙে পড়বে। সিভিল সার্জনের কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, সীমিত পরিসরে প্রয়োজনীয় কার্যক্রম চালানোর চেষ্টা চলছে। আর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানালেন, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সিভিল সার্জনের চেয়ারে একদিন না থাকলে সেটা অনেক জটিল, আপনারাও ভালো বোঝেন। আমরা চাচ্ছি যে কোনো মুহূর্তে সিভিল সার্জনের এই চেয়ারটাকে পূর্ণ করা হোক। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, তারা যদি কোনো আমাদেরকে নির্দেশিকা দেন, আমরা সেভাবে এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব। বরিশাল সিভিল সার্জনকে ঘিরে চলমান সংকট দ্রুত সমাধানের তাগিদ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। পদ্মা সেতু চালুর পর রাজধানী ঢাকার সাথে শরীয়তপুরের যোগাযোগ সহজ হওয়ার কথা থাকলেও এখনও চিত্র উল্টো। প্রকল্পের মেয়াদ শেষ হলেও জমি অধিগ্রহণ জটিলতায় বন্ধ রয়েছে শরীয়তপুর নাওডোবা 4 লেন সড়ক ও সেতু নির্মাণ কাজ। ফলে ভাঙাচোরা সড়ক আর ঝুঁকিপূর্ণ পুরনো সেতু দিয়ে প্রতিদিন চলাচল করছে হাজারো যানবাহন। চরম ভোগান্তিতে 4 জেলার মানুষ। পদ্মা সেতুর এমন চোখ ধাঁধানো সড়ক পার হয়ে শরীয়তপুর জেলায় ঢুকতেই চোখে পড়ে খানাখন্দে ভরা ভাঙাচোরা সড়ক। জেলা শহর থেকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে নাওডোবা পর্যন্ত 27 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছিল 2021 সালে, যা শেষ হওয়ার মেয়াদ ছিল গেল 30 জুন। অথচ এখনো শেষ হয়নি কাজ। জমি অধিগ্রহণ জটিলতায় 1682 কোটি টাকার এই মেগা প্রকল্পের 3টি প্যাকেজের কাজই এখন পুরোপুরি বন্ধ। সড়ক নির্মাণের জমি বুঝে না পাওয়ায় প্রায় 9 কিলোমিটার সড়ক ও কাজিরহাট সেতুর কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তাঘাটে কোনো কাজ হইতেছে না, 2বার শেষ হয়ে গেছে, 3বারে গেল, এখনো কাজ শেষ হইতে না। কিন্তু আমাদের রাস্তাঘাটে যাওয়ার জন্য প্যাসেঞ্জারের উপকান্তি, আমাকে উপকান্তি। চাকা বাষ্ট হয়ে যায়, গাড়ি এদিক ওদিক বেঁকা হয়ে যায়, আমাদের খুবই দুর্ভোগ পোহাতে হয়। ঠিক মতন চালাতে পারতেছে না, খাদে পড়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে, বারবার গিয়ার চেঞ্জ করতে হচ্ছে। যাত্রীদের কষ্ট হচ্ছে, আমার চালাইতে কষ্ট হচ্ছে, মহাজনের গাড়ির ড্যামেজ বেশি হচ্ছে। একে 2বার কাজ হয়েছে, সরকার যায়, সরকার আসে, ভাঙাচোরা ঠিক হয় না। পদ্মা সেতু চালুর পর এই পথেই প্রতিদিন যাতায়াত করে শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল ও চাঁদপুরের হাজারো যানবাহন। কোটাপাড়ায় নতুন সেতুর সংযোগ না থাকা এবং কাজিরহাট সেতুর কাজ আংশিক আটকে থাকায় পুরনো ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলছে গাড়ি। এতে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকেন যাত্রীরা। অনেক সমস্যা হয়, নিজেকে ক্ষতি হয় বা রোগীর ক্ষতি হয়। কত সময় গাড়ি কাইতে পড়ে যায়, নিজেরা পড়ে যায়, গাড়ি ভেঙে ছুটে যায়। বড় সমস্যা হচ্ছে যখন 2টা গাড়ি একসঙ্গে এদিক ওদিক মানে আপনার ওভারটেকিং করা হচ্ছে, মনে হচ্ছে যে গাড়ি খাদে পড়ে যাবে, এমন একটা অবস্থা। এটা সবচেয়ে বড় ভয়ানক। গাড়ি মনে করে এক চাকা নিচে গেলে মনে করেন অনেক গাড়ি উল্টে জায়গা, অনেক ক্ষতি হয়, কারণ কোমরে ব্যথা পায়, মাজায় ব্যথা পায়, ওই উষা নিচা
সড়ক ও জনপথ বিভাগ ও জেলা প্রশাসন জানায় 260 একর জমির মধ্যে এখনও 88 একর জমির অধিগ্রহণ শেষ করতে পারেনি জেলা প্রশাসন। প্রকল্পের বাকি কাজ সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। শরীয়তপুর জাজিয়া নাওডোবা প্রকল্পে আমাদের কাজ শেষ করতে আপনার মূল কারণ ভূমি অধিগ্রহণ। আমাদের যে অধিগ্রহণ বুঝিয়ে দেওয়া হয়েছে সেই অধিগ্রহণে আমরা প্রায় পুরোটাতেই কাজ ধরতে পেরেছি, কিন্তু আমাদের এখনো 4 কিলোমিটার অধিগ্রহণ বুঝিয়ে দেওয়া হয়নি, যে অংশে আমরা মূলত কাজ করতে পারছি। শরীয়তপুর জাজিরা নাওডোবা পদ্মা বীজ অ্যাপ্রোচে সড়ক উন্নয়ন প্রকল্পে মোট 21টি এলএকেএসের বিপরীতে 15টি এলএকেএস আমরা বুঝিয়ে দিয়েছি প্রত্যেক সংস্থাকে। বাকি যে 6টি এলএকেএস আছে তার মধ্যে 3টির কাজ চলমান আছে, আর 3টি এলএকেএস অনুমোদন হয়ে আসছে মন্ত্রণালয় থেকে। এটা আমরা যারা আমাদের ক্ষতিগ্রস্ত বিপুল আছে ওদের কাছে আমরা অর্থ বরাদ্দ দিয়ে দিব। জনদুর্ভোগ দূর করতে সড়ক নির্মাণে দ্রুত জমি অধিগ্রহণ করে সমস্যা সমাধানের তাগিদ দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই সড়ক ব্যবহারকারীদের। ডিবিসি নিউজ ডেস্ক। সংস্কারের 1 মাসের মধ্যে বেহাল পটুয়াখালী হাসপাতালের প্রধান প্রবেশ সড়ক। সংস্কারে প্রায় 10 লাখ টাকা ব্যয় হলেও সপ্তাহ খানেকের মধ্যে কার্পেটিং উঠে সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ভোগান্তি কমার পরিবর্তে বেড়েছে কয়েক গুণ। আর চোখের সামনে এমন অনিয়মের পরেও মুখে কুলুপ প্রশাসনের। কোথাও উঠে গেছে কার্পেটিং, আবার কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। দেখে বোঝার উপায় নেই গেল মাসেই সংস্কার করা হয়েছিল এই সড়ক। পটুয়াখালী 250 শয্যা হাসপাতালের প্রধান প্রবেশ সড়কের চিত্র এটি। গেল 13 জুন 10 লাখ টাকা খরচে রাতের আধারে সংস্কার করা হয় 400 মিটার অংশ। দিলসাদ বেগম সাইদুল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাস্তবায়ন করে কাজটি। স্থানীয়রা তখনই কাজের মান নিয়ে প্রশ্ন তুললে অভিযোগ উড়িয়ে দেন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী। সারাদিন রোগী নিয়ে গাড়ি আসা যাওয়া করে, যাতায়াতে সমস্যা কাজ করা যায়, যার কারণে আমরা এই রাতে শুরু করছি। আমাদের মাল এবং লেন সব ঠিক আছে। তবে সপ্তাহ না যেতেই উঠতে শুরু করে কার্পেটিং। 1 মাসের ব্যবধানে সড়কটি এখন ব্যবহারের অনুপযোগী। রাতের বেলা এই রাস্তার কাজ করছে সম্পূর্ণ। মনে হয় না যে এই ঠিকাদার 50,000 টাকা খরচ করছে এই রাস্তার পিছনে। কত এই গেছে আবার ভিজিতেছে বৃষ্টিতে মনে করেন, কারণ কোনো ঢালাই দিয়ে মনে চলে গেছে। রাস্তা করবে, রাস্তা না থেকে রাস্তা করে লাভ। এই কাজটা আসলে তারা কখন করেছে আমরা সেটা দেখি নাই। পরে আমরা তাদের সাথে যোগাযোগ করার পরে যেটা হয়তো অফিস টাইমের পরে করা হয়েছে, যে কোনো আমাদের দৃষ্টিগোচর হয় নাই। নতুন রাস্তা আসলে এত অল্প সময়ের মধ্যে এরকম গর্ত হওয়ার কথা ছিল না। তো আমরা বিষয়টা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মহোদয়ের নলেজে দিয়েছি। এলজিইডির সহায়তাতে হয়েছে এই অনিয়ম, উঠেছে এমন অভিযোগও। রাস্তা কারণে লাভ হয়েছে, লাভ হয়েছে। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলজিইডির কোনো কর্মকর্তা। জনগুরুত্বপূর্ণ কাজে এমন পুকুর চুরিতে ক্ষুব্ধ বাসিন্দারা। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে এই অবস্থার পরিবর্তন হবে না বলছেন বিশিষ্টজনরা। ডিবিসি নিউজ ডেস্ক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও অন্যান্য গোষ্ঠী অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে। এ লক্ষ্যে তারা গাজা উপত্যকা পরিচালনার জন্য গঠিত বোর্ড অফ পিসের একটি চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই চুক্তিকে শান্তি ও নিরাপত্তার এক যুগান্তকারী পদক্ষেপ বলেও অভিহিত করেন। বোর্ড অফ পিসের পরিকল্পনায় সম্মতির কথা জানিয়েছে হামাসের এক শীর্ষ নেতাও। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে তথ্য নিশ্চিত করেছেন তিনি। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করবে সশস্ত্র সংগঠন হামাস। ইরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। জর্ডানের মার্কিন ঘাঁটিতে মিসাইল নিক্ষেপ এবং হরমুজ প্রণালীতে জাহাজে হামলার জবাবে ইরানি বিপ্লবী গার্ডের ডজন খানেক সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালায় মার্কিন বাহিনী। এতে তেল সমৃদ্ধ কেশম দ্বীপে শিশুসহ একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের এই প্রতিশোধমূলক হামলার পরপরই মিশরের গুরুত্বপূর্ণ এলএনজি হাব ড্যামিয়েটা বন্দরে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্র গ্রিসের 2টি গ্যাসবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন মিত্র মিশরে এটি প্রথম কোনো হামলার ঘটনা। এর আগে ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী পিএমএফ এর ওপর যুক্তরাষ্ট্র সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত 20 জন নিহত হন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।